রাত ১০টা কি ১১টা। নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের কিনারে দাঁড়িয়ে আছে আরশি। চুলগুলো এলোমেলোভাবে উঠছে, মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। এই মুহূর্তে তার কাছে জীবনটাকে বিষাক্তময় মনে হচ্ছে। ভালোবাসার মানুষটার অন্য কারো সাথে বিয়ের ব্যাপারটা কিছুতে মেনে নিতে পারছে না আরশি। মনে হচ্ছে বুকের ভেতর কেউ তীর ছুড়ছে, চোখের কোণ থেকে জল গড়াচ্ছে। এই জীবন রাখার কোনো ইচ্ছে নেই আরশির। নদীতে ঝাঁপ দেওয়ার জন্য উদ্যত হতেই কেউ একজন তার কোমর শক্ত করে জড়িয়ে ধরে টেনে নিয়ে ব্রিজের মাঝখানে দাঁড় করালো। আর ইউ ম্যাড? এভাবে এত রাতে সুসাইড করছেন কেন? আরশি কন্দনরত কণ্ঠে বলল, ছাড়ুন আমার হাত। আগে আমার প্রশ্নের উত্তর দিন। এভাবে সুসাইড করছেন কেন? আপনায় বলতে আমি বাধ্য নই, ছাড়ুন। বলে ঝামটা মেরে ছেলেটার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল আরশি। দুপা এগোতেই ছেলেটা ফের আরশির হাত চেপে ধরে বলল, এক্সকিউজ মি, কোথায় যাচ্ছেন? আবার নদীতে ঝাঁপ দিতে? জানে আপনার ফ্যামিলি। একটা দীর্ঘশ্বাস ছাড়ল ছেলেটা। আরশির হাত ধরে রেখে বলল, চলুন, আপনার বাড়ির ঠিকানা বলুন, আপনাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। আরশি খানিকটা চেঁচিয়ে উঠল, ছাড়ুন আমার হাত। আমি বাড়ি যাব না, চলে যান আপনি। ছেলেটা গম্ভীর স্বরে বলল, এত রাতে একটা মেয়েকে সুসাইডের দিকে ঠেলে দিয়ে বাড়ি গিয়ে আমি শান্তি পাবো না। তাই কথা না বাড়িয়ে চলুন চুপচাপ। কোনো উপায়ন্তর না পেয়ে আরশি ছেলেটার সাথে যেতে লাগলো। এখনো অনবরত অশ্রু গড়াচ্ছে তার চোখ থেকে। ছেলেটা আরশির হাত ধরে হাঁটতে হাঁটতে বলল, এবার বলুন তো, সুসাইড করতে চাচ্ছিলেন কেন? ভালোবাসি একজনকে, কিন্তু সে আমার ভালোবাসা কোনোদিন বোঝেনি। পরশুদিন তার বিয়ে, যেটা আমি কখনোই নিজের চোখে দেখতে পারবো না। সহ্য করতে পারছি না আর। পুরো পৃথিবী বিষাক্ত মনে হচ্ছে। বেঁচে থাকার ইচ্ছাটাই মরে গেছে। তাই বলে আপনার ফ্যামিলির কথা চিন্তা না করে এভাবে মরে যাবেন? দ্যাটস নট রাইট। একজনকে ভালোবাসেন বলে তাকে পাচ্ছেন না বলে মরে যেতে চাইছেন? একটাবারও ভাবছেন না আপনার পরিবারের কথা? তারা আপনাকে ছেড়ে কি করে থাকবে? আরও সে চুপচাপ চোখের পানি ফেলছে, কোনো কথা বলছে না। আপনি যাকে ভালোবেসেছেন সে হয়তো আপনার জন্য পারফেক্ট না। আপনার জন্য অবশ্যই আল্লাহ অন্য কাউকে পাঠিয়ে রেখেছে। যাকে হারিয়েছেন সে হয়তো নিশ্চয়ই আপনার জন্য কল্যাণকর ছিল না। আল্লাহ নিশ্চয়ই আপনার জন্য বেস্ট কাউকে রেখেছে। এর মাঝে ছেলেটার ফোনে কল এলো। ফোনের স্ক্রিনে তন্ময় নামটা ভাসে। কল রিসিভ করতেই ওপাশ থেকে তন্ময় বলল, হ্যালো মাহমুদ, বাড়ি পৌঁছেছিস ঠিক মতো? হ্যাঁ, বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে কথা হবে, বাই। ওকে বাই। মাহমুদ কল কেটে বলল, যেটা বলছিলাম, আল্লাহকে বিশ্বাস করেন তো? আরশি ছোট্ট করে জবাব দিল, হুম। তাহলে এটা জানেন তো, আত্মহত্যা মহাপাপ। আরশি চুপ করে রইল। ভুলেও কখনো কারো জন্য সুসাইড করতে যাবেন না। বিশ্বাস রাখবেন, পৃথিবীর কোথাও না কোথাও আপনার জন্য কেউ না কেউ আছে। হাঁটতে হাঁটতে ওরা আরশির বাড়ির কাছাকাছি এসে পৌঁছালো। আরশিকে বাড়ি অব্দি নিয়ে এসে মাহমুদ বলল, কখন আর এরকম সুসাইড করার চিন্তা করবে না। চলি তাহলে, কেমন? বলে সে নিজের বাড়ির গন্তব্যে হাঁটা দিল। মাহমুদের বাড়িতে ঢুকতে ঢুকতে রাত প্রায় 12টা। মাহমুদ আজ গ্রামে ফিরবে বলে ওর বোন সুমাইয়া দরজা খুলে অপেক্ষা করছিল। মাহমুদ এসে বাড়িতে ঢুকতেই ড্রয়িং রুম থেকে দৌড়ে এসে সুমাইয়া বলল, কি রে, তোর এতক্ষণ লাগলো বাড়িতে আসতে? আর বলিস না আপু, অনেক ঘটনা। কি হয়েছে আবার? ভেতরে চল, বলছি। মাহমুদ নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ডাইনিংয়ে আসলো। সোমাইয়া ওর জন্য রাতের খাবার বেড়ে দিল। মাহমুদ চেয়ার টেনে বসতে বসতে বলল, মা বাবা কি ঘুমিয়ে গেছে? হুম। সোমাইয়া খাবার বেড়ে দিতে দিতে বলল, এবার বল তো কি হয়েছে? মাহমুদ আসার পর থেকে আরুষির সাথে সমস্ত ঘটনাই খুলে বলল। সোমাইয়া চিন্তিত হয়ে বলল, মেয়েটার নাম কি? সেটা জিজ্ঞাসা করা হয়নি। নামটা জিজ্ঞাসা করলি না? নাম শুনলে চিনতে পারতাম। আচ্ছা যাই হোক, ওই মেয়ের কথা বাদ দে। তুই খেয়েছিস? না, এখনো খাইনি। তাহলে বসে পড়, দুজনে মিলে একসাথেই খেয়ে নিই। দুদিন পর তো শ্বশুরবাড়ি চলেই যাবি, তারপর তো আর খাওয়া হবে না। মাহমুদ এইভাবে বলাতে সোমাইয়ার চোখের কোণে জল চলে আসে। মাহমুদ সোমাইয়ার দিকে তাকিয়ে বলল, কাঁদছিস কেন? এখনই বিয়ের কথা মনে করে মন খারাপ করছিস? বস তো আমার সাথে। মাহমুদ সোমাইয়ার হাত ধরে টেনে টেবিলে বসালো। দুই ভাই বোন একসাথে খাওয়া দাওয়া করে নিল। আজকে সোমাইয়ার গায়ে হলুদ, বাড়ি ভর্তি মেহমান। ওর কাজিন নাবিলা আর মাও আরও বেশ কয়েকদিন আগেই চলে এসেছে। নাবিলার সোমাইয়ার সমবয়সী, নাবিলার ছোট বোন মাওয়া। তবে তিনজনেরই বন্ডিং বেশ ভালো। সোমাইয়ার হলুদ থেকে বিয়ে সবকিছুতেই
ওর বাবা বেশ ধুমধাম করে আয়োজন করেছে। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। গ্রামের সবাইকে নেমন্তন্ন করা হয়েছে। সন্ধ্যা থেকে হলুদের অনুষ্ঠান শুরু। আরুষির পরিবারের সবাই এসেছে, শুধু আরুষি বাদে। আরুষিকে না দেখে মাওয়া উঠে গিয়ে আরুষির মাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার আন্টি, আরুষি আসলো না? আসলে ওর নাকি শরীরটা তেমন ভালো না, তাই আসেনি। ও, বলে মন খারাপ করে মাওয়া চলে গেল। মাওয়া আর আরুষি বেস্ট ফ্রেন্ড। ওরা একই সাথে একই কলেজে পড়ে। আরুষি আজকে এখানে না আসায় মাওয়ার মনটা খারাপ হয়ে গেল। একে একে সবাই মিলে সুমাইয়াকে গায়ে হলুদ দিতে লাগলো। সুমাইয়া গায়ে হলুদের সাজ তুলতে গিয়ে ভাবলো একবারে শাওয়ার নিয়ে বেরোবে। শাওয়ার নিয়ে এসে ওর এখন বেশ ঠান্ডা লাগছে। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে ড্রেসিং টেবিলের সামনে বসলো। কাল বিয়ের কথা মনে হতেই খানিকটা লজ্জা আর ভালো লাগার এসে ওকে ঘিরে ধরল। পছন্দের মানুষটার সাথে বিয়ে হচ্ছে, যাকে চেয়েছিল তাকে পেতে চলেছে। বিয়ে করে কাল নতুন আরেকটা বাড়িতে যাবে, নতুন সব মানুষজনের সাথে থাকতে হবে। এসব ভাবতেই অন্যরকম অনুভূতিরা ওকে ঘিরে ধরছে। চুল মুছিয়ে তোয়ালেটা বারান্দায় মেলে দিয়ে লাইট অফ করে বিছানায় এসে শুয়ে পড়ল সে। ভোরবেলা পুকুর পাড়ে উদাসীন হয়ে বসে আছে আরুষি। চোখের কোণ থেকে অনবরত জল গড়াচ্ছে। সারা রাত ঘুম হয়নি তার। ভালোবাসার মানুষটার আজকে বিয়ে, এটা ভাবতেই যেন ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। কিছুতে মেনে নিতে পারছে না সে। গ্রামের ধান ক্ষেতের আইল ধরে হাঁটছে মাহমুদ। গ্রামে আসা হয় না তেমন একটা তার। শহরেই সে আর তন্ময় পড়াশোনা করে। আসলে একসাথে দুজনেই গ্রামে আসে। ভোরে দুজনে একসাথে হাঁটতে বের হওয়ার কথা ছিল, কিন্তু তন্ময় ঘুমের কারণে উঠে আসতে পারেনি। তাই মাহমুদ একাই বের হয়। হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে এসে আরুষিকে দেখে খানিকটা এগিয়ে আসে। পাশে দাঁড়িয়ে বলে, গুড মর্নিং, বসতে পারি? আরুষি চোখ মুছে মাথা তুলে তাকায়। খানিকটা হাসার চেষ্টা করে বলে, হুম। মাহমুদ আরুষির পাশে বসে পড়ে, বলে, আজকেও তার কথা মনে করে কাঁদছিলেন? আরুষি চোখের পানি ভালোভাবে মোছার চেষ্টা করে কাঁপা কাঁপা গলায় বলল, কই না তো। আচ্ছা, সে যাই হোক, সেদিন তো আপনার সঙ্গে পরিচয় হয়নি, নামটাও জানা হয়নি। নাম কি আপনার? আরুষি। ও, নাইস নেম। প্রত্যুত্তরে আরুষি কিছুই বলল না। বেশ কিছুক্ষণ নীরবতায় কেটে যায়। নীরবতা ভেঙে আরুষি প্রথমে বলে, আপনাকে তো আগে গ্রামে দেখিনি, বেড়াতে এসেছেন নাকি? তেমনটাই বলতে পারেন। আমার নিজ বাড়িতে দু একদিন থাকাটা বেড়ানোই বলা যায়। এখানে আপনার বাড়ি? হুম। তবে থাকা হয় না এখানে। আমি আর আমার এক ফ্রেন্ড শহরে থেকে পড়াশোনা করি। ও আচ্ছা। বেশ কিছুক্ষণ কথা হয় ওদের। উঠে আসার আগে মাহমুদ বলে, কালকে তো আপনাকে আমার বোনের গায়ে হলুদে দেখলাম না। আজ কিন্তু বিয়েতে আসতে হবে। অবশ্যই আসবেন কিন্তু। আরুষি অবাকের চরম পর্যায়ে চলে গেল। অবাক হওয়া কণ্ঠে বলল, মানে? সুমাইয়া আপু আপনার বোন? হুম। বোনের বিয়ের জন্যই মূলত গ্রামে আসা। আরুষি ছোট্ট করে জবাব দিল, ও আচ্ছা, উঠি আমি। আসবেন কিন্তু আজ। মাহমুদ চলে গেল। আরুষির মনটা আবারও বিষাদে ভরে উঠল। যাকে ভালোবাসে তার বিয়েতে যাবে কি করে? চোখের সামনে ভালোবাসার মানুষটার বিয়ে তো সে সহ্য করতে পারবে না। তন্ময় বেশ খুশিতে আছে ভাইয়ের বিয়ে নিয়ে। আজকে ওর বড় ভাই রাজুর বিয়ে সোমাইয়ার সাথে। তন্ময় আর মাহমুদ ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড, তাই মাহমুদের বাড়িতে যাওয়া আসা প্রায় হতো। তাই সোমাইয়ার সাথেও তন্ময়ের বেশ ভালো সম্পর্ক। রাজুও অনেক আগে থেকেই সোমাইয়াকে ভালোবাসত। তাই সোজা বিয়ের প্রস্তাব নিয়েই সোমাইয়াদের বাড়ি গিয়েছে। সোমাইয়া নিজেও পছন্দ করত রাজুকে। রাজুরা সবাই চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে ওদের বিয়ের কার্যক্রম সম্পন্ন হবে। সোমায়াকে দুটো মেয়ে পার্লার থেকে এসে সাজিয়ে গেছে। নিজের রুমে বসেছিল সোমাইয়া আর ওর কাজিনরা। সোমাইয়ার আম্মু এসে ওদেরকে ড্রয়িং রুমে আসতে বলে। ওর কাজিনরা ওকে নিয়ে ড্রয়িং রুমে নিয়ে যায়। রাজুর পাশে নিয়ে ওকে বসায়। লজ্জায় আড়ষ্ট হয়ে বসে আছে সোমাইয়া। কেমন যেন লজ্জা লাগছে তার। ইসলামিক ও আইনত নিয়ম মেনে সোমাইয়ার রাজুর বিয়ের সম্পন্ন হলো। খাওয়া দাওয়ার পর এখন বিদায়ের পালা। যতই পছন্দের মানুষকে বিয়ে করুক, তবুও সারা জীবন এর জন্য বাবার বাড়ি ছেড়ে যেতে কষ্ট তো হবে। সুমাইয়ার বাবা মা সবাইকে জড়িয়ে ধরে কাছে। যাওয়ার আগে আশেপাশে তাকিয়ে মাহমুদকে দেখতে না পেয়ে সুমাইয়া দৌড়ে যায় মাহমুদের রুমে। সেখানে গিয়েই ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ভাই বোন দুজনে কাঁদছে, দুজনের চোখে জল। অবশেষে মাহমুদ সুমাইয়াকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, চল, এবার তো যেতে হবে।
তারপর সোমাইয়াকে নিয়ে গিয়ে রাজুর হাতে ওর হাতে তুলে দেয়। রাজু আর সোমাইয়াদের গাড়ি যাওয়ার পর রুমে চলে আসে মাহমুদ। বাড়িটা যেন কেমন খালি খালি লাগছে। ফুলে সাজানো খাটে বসে আছে সোমাইয়া, ওর পাশে নাবিলা, মাওয়া আর রাজুর কাজিনরা বসে আছে। নানান কথা বলে বারবার লজ্জায় ফেলছে সোমাইয়াকে। কিছুক্ষণ বাদেই তন্ময় আর রাজু একসাথে রুমে আসলো। তন্ময় সবার উদ্দেশ্যে বলল, বের হয় এবার সবাই রুম থেকে, অনেক আড্ডা দিয়েছে, অনেক রাত হয়েছে, এবার ভাই আর ভাবিকে একা ছাড়ো। মাও বলল, আরেকটু থাকি না। তন্ময় ভ্রুকুচকে তাকালো। এই মেয়েটাকে আজ সারাদিন প্রচুর বকবক করতে দেখেছে সে, এক মুহূর্ত চুপচাপ থাকতেই পারে না। মাওর উদ্দেশ্যে বলল, এখানে থেকে করবেটা কি? নিজের বোনের বিয়ের দিন বোন আর দুলাভাইয়ের রোমাঞ্চে ব্যাঘাত ঘটাতে চাইছো কেন? কারো থেকে স্যাকাটাকে খেয়েছো নাকি যে এখন অন্যের রোমাঞ্চ সহ্য হয় না? শেষ কথাগুলো খানিকটা বাঁকা হেসে বলল তন্ময়। তন্ময়ের কথায় উপস্থিত সবাই হেসে ফেল। মাও খানিকটা রাগী গলায় বলল, কি বললেন আপনি? আমি স্যাকা খেয়ে এসেছি? তাই তো মনে হচ্ছে, বলে ঠোঁট চেপে হাসল তন্ময়। মাওয়া রাগ করে রুম থেকে বেরিয়ে গেল। ওর পিছন পিছন একে একে সবাই রুম থেকে বেরিয়ে গেল। রাজু দরজাটা বন্ধ করে সে দুজনে একসাথে নামাজ পড়ে নিল। রাজু জায়নামাজগুলো কাবার্ডে রেখে এসে সোমাইয়ার সামনাসামনি বসল। সোমাইয়া খানিকটা এতস্তবোধ করলেও বাহিরে সেটা প্রকাশ করল না। রাজু সোমাইয়ের গলায় একটা গোল্ড চেন পরিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য, পছন্দ হয়েছে তো? সোমাইয়া ওপর নিচ হ্যাবোদক মাথা নাড়াল। লজ্জায় কথা বলতে পারছে না সে, সব কেমন গলায় এসে আটকে যাচ্ছে। সোমাইয়ার এমন অবস্থা দেখে রাজু হেসে ফেলল, বলল, এত লজ্জার কি আছে? আমি জানি তুমি আমাকে বিয়ের আগে থেকেই পছন্দ করো, রাইট? সুমাইয়া আরও খানিকটা মাথা নিচু করে ফেলল। রাজু ফের বলল, কি ঠিক বললাম তো? সুমাইয়া এবারে চুপ। রাজু বলল, জানো, যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল আমি তোমার প্রেমে পড়ে গেছি। সেদিন থেকে আমার মনের সবটুকু জুড়ে শুধুই তুমি। তোমাকে খুব খুব ভালোবাসি। সুমাইয়া ধীর কণ্ঠে বলল, আমিও আপনাকে ভালোবাসি। উদাসীন মনে বারান্দায় বসে আছে আরুষি। মাওয়া কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে আরুষিদের বাড়িতে আসলো। আরুষিকে রুমে না পেয়ে বারান্দায় চলে এলো। ওর পাশে বসে বলল, কি রে, কাল তুইও গেলি না কেন বলতো? আরুষি মনে মনে ভাবছে, কিভাবে তোকে বলবো বল, আমি যে রাজুকে ভালোবাসি। ওর বিয়েতে যাব কিভাবে বল? নিজের চোখে কি করে ওর বিয়ে দেখতাম আমি? আরুষি আস্তে করে জবাব দিল, শরীর ভালো ছিল না, এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে, কলেজে যাব। আমি যাব না, ভালো লাগছে না আমার, তুই যা। সামনে এক্সাম আরুষি, এখন না গেলে অনেক ইম্পর্টেন্ট ক্লাস মিস করবি তুই। তোর থেকে নোটস নিয়ে নেব। আরুষির মা রুমে ঢুকতে ঢুকতে বললেন, কোনো কথা না আরু, তাড়াতাড়ি রেডি হয়ে মাওয়ার সাথে কলেজে যা। আরুষি অসহায় ফেস করে বলল, মা, শরীর ভালো লাগছে না আমার, আর কোনো কথা শুনতে চায় না তোর, তাড়াতাড়ি রেডি হয়ে বের হ। আরুষি কোনো উপায় না পেয়ে মন খারাপ করে রেডি হতেই চলে গেল। রেডি হয়ে সে দুজনে একসাথে বেরিয়ে পড়ল। গ্রামের রাস্তা ধরে হেঁটে বাজারে এসে রিকশায় করে কলেজে যেতে হয় ওদের। দুজনে বাজারে এসে দাঁড়াতেই দেখা হয় তন্ময় আর মাহমুদের সাথে। তন্ময়কে দেখে ভেংচি কেটে অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়ায় মাওয়া। মাহমুদ এগিয়ে এসে কথা বলে, আরে কেমন আছো তোমরা দুজন একসাথে? আরও সে হালকা এসে বলল, এই তো ভালো, আপনি? ভালোই, কিন্তু তুমি আর মাওয়া? মাও এবার মাহমুদকে বলল, আমি আর আরুষি বেস্ট ফ্রেন্ড, কলেজে যাচ্ছি। মাহমুদ মাওয়াকে বলল, ও আচ্ছা, চল তোদের দিয়ে আসি। মাওয়াও বলল, লাগবে না ভাইয়া, তুমি চলে যাও, আমরা যেতে পারবো। মাওয়া আর আরুষি চলে যায়। সেদিকেই অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে মাহমুদ। তন্ময় ওর কাছে গিয়ে বলল, ওইদিকে কি দেখছিস এভাবে? আরুষিকে, মেয়েটা ভীষণ সুইট। তন্ময় এবার ওর কাঁধে ধাক্কা দিয়ে বলে, ব্যাপার কি বলতো? আই থিঙ্ক আই ফল ইন হার লাভ। বাব্বা, তুইও প্রেমে পড়লি ভাই? বলে দেও কি তোর মনের কথা, সময় হলে বলবো। মেয়েটা এখন অনেক ডিপ্রেশনের মধ্যে আছে, মানে সেসব তুই বুঝবি না, বলে মাহমুদ বাইকে উঠে বসতে বসতে বলল, চল। কোথায়? ওদের কলেজে। তন্ময় কিছু না বলে বাইকে উঠে বসল। আকাশের ওদের ছিটে ফোটাও নেই, মেঘলা আকাশ, উত্তরের ঠান্ডা হাওয়া বসে। কলেজের ছেলেমেয়েরা মাঠে বসে আড্ডা দিচ্ছে। ক্লাস করে বেরিয়ে কলেজ মাঠে বসে আছে মাওয়া আর আরুষি। আরুষির বেশ মন খারাপ, সে তো আসতেই চায়নি, মাও তাকে জোর করে নিয়ে এসেছে।
আরুষিকে এভাবে চুপচাপ বসতে থাকতে দেখে মাওয়া রীতিমতো বিরক্ত হয়ে যাচ্ছে। বিরক্তি নিয়েই বলে উঠল, এই, হয়েছেটা কি তোর? এভাবে চুপচাপ বসে আছিস কেন? কিছু না, ভালো লাগছে না। এই, আগে তো তুই এমন ছিলি না। কদিন ধরে দেখছি একদম চুপচাপ হয়ে গেছিস। কি হয়েছে তোর? বললাম তো কিছু না, শরীর ভালো লাগছে না। মাওয়ার দৃষ্টি মাঠের অপর প্রান্তে কলেজ গেটে পড়তে আরুষিকে বলল, ওই দেখ, ভাইয়া আর ওই বন্ধুটা না? মাওয়ার কথায় ওর দৃষ্টি অনুসরণ করে তাকায় আরুষি। মাহমুদ আর তন্ময় ওদের দিকেই তাকিয়ে আছে। মাও বলল, চল, চলে যাই। কেন? নিজেই তো এসেছিলি আমাকে নিয়ে, এখন চলে যেতে চাইছিস কেন আবার? এত কথা বলতে ভালো লাগে না, চল তো। বলে টেনে দাঁড় করালো আরুষিকে। হাত ধরে টানতে টানতে একদম কলেজ গেটের কাছাকাছি এসে পড়ল। তন্ময়দেরকে ক্রস করেই কলেজ গেট দিয়ে বেরোতে যাবে, এমন সময় তন্ময় বলল, আমাদের দেখে এভাবে পালাচ্ছ নাকি? মাওয়া হেঁটে যেতে গিয়েও থেমে গেল। পিছু ঘুরে এসে তন্ময়ের সামনে দাঁড়িয়ে বলল, আপনাদের দেখে পালাতে যাব কেন? সেটাই তো দেখলাম। আমাদের দেখেই তড়িঘড়ি করে কলেজ থেকে বেরিয়ে যাচ্ছিলে। জি না, আমরা এখন এমনিতেই বের হতাম। মাহমুদ বলল, দুপুর তো হয়েই গেছে, বাইরে থেকে একেবারে লাঞ্চ সেরে তারপর বাড়িতে যাবি। আরশি মাওয়ার থেকে নিজের হাত ছাড়াতে ছাড়াতে বলল, আচ্ছা, তুই তাহলে যা, আমি বাড়িতে গেলাম। বলে কয়েক কদম এগোতেই মাহমুদ দৌড়ে আরশির সামনে পথ আটকে দাঁড়িয়ে বলল, আরে আরে, কোথায় যাচ্ছেন? বাড়িতে। বললাম না, সবাই মিলে লাঞ্চে যাব। আপনারা যান, আমার ভালো লাগছে না। এই জন্যই তো বলছি চলুন, গেলে আপনার ভালো লাগবে। তন্ময় এগিয়ে এসে বলল, হুম, চলেন বলতে নিতেই মাহমুদ ওর দিকে রাগী দৃষ্টিতে তাকায়। তন্ময় যেভাবে বলতে চাইছিল সেটা বুঝতে পারে মাহমুদ। মাহমুদকে এভাবে তাকাতে দেখে তন্ময় চুপ হয়ে যায়। আমতা আমতা করে বলল, না মানে চলুন, গেলে ভালো লাগবে, মনটাও ফ্রেশ হবে। মাও এসে জোর করলো, তাই ওদের সবার কথা আরুষি আর ফেলতে পারল না। ওরা সবাই মিলে একটা হোটেলে গিয়ে বসলো। সবাই একসাথে লাঞ্চ করে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়ি ফিরল। কয়েকদিন কেটে যায়। আজকে বিকেলে মাহমুদ আর তন্ময় গ্রাম থেকে চলে যাবে। এমনিতেই ওর অনেকগুলো ক্লাস গ্যাপ দিয়েছে, আর ক্লাস মিস দিবি না বলেই তাড়াতাড়ি চলে যাচ্ছে সে। অন্যবার এলে আরো কম থাকা হতো, কিন্তু এবার সে যে এভাবে হঠাৎ করে আরও সে প্রেমে পড়ে যাবে সেটা মাহমুদ ভাবতেও পারেনি। আরশির সাথে সময় কাটানোর জন্য, কথা বলার জন্যই এবার আরও কিছুদিন বেশি থেকেছে সে। আরশির সাথে বেশ ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে। আপনি থেকে তুমি বলা শুরু করেছে, অবশ্য আরশি আপনি করে বলে। তন্ময় আর মাওর মধ্যেও বেশ ভালো একটা ফ্রেন্ডশিপ বন্ডিং তৈরি হয়েছে। পরন্ত বিকেল, সূর্যের তেমন তেজ নেই। উত্তরে ঠান্ডা হাওয়া বইছে। আরশি ও রুমের বারান্দায় চাদর গাড়ি জড়িয়ে বসে বসে বই পড়ছিল। মাওয়া দৌড়ে এসে বলল, ভাইয়ারা চলে যাচ্ছে, দেখা করতে চাই তোর সাথে। প্রথমে আলসেমিতে যেতে ইচ্ছে না করলেও কিছু একটা ভেবে উঠে দাঁড়ালো আরশি। গায়ে ভালোভাবে চাদর জড়িয়ে মাওয়ার সাথে বেরিয়ে এলো। ওদের বাড়ি থেকে সামান্য দূরে আম গাছের নিচে ব্যাগ কাঁধে দাঁড়িয়ে আছে মাহমুদ আর তন্ময়। ওরা দুজন এগিয়ে যেতেই মাহমুদ বলল, চলে যাচ্ছি, সাবধানে থেকো, আর নিজের খেয়াল রেখো। কবে আসবেন? জানি না, আসছি, বাই। তন্ময় বলল, আসছি, ভালো থেকো তোমরা। মাহমুদ ততক্ষণে কয়েক কদম এগিয়ে গেছে। পিছন ফিরে তন্ময়কে বলল, আয়, দেরি হয়ে যাচ্ছে আমাদের। তন্ময় আসছে বলে ওদের থেকে বিদায় নিয়ে চলে গেল। গ্রাম থেকে কিছুটা দূরে শহরের দিকে ঘুরতে এসেছে সোমাইয়া আর রাজু। একান্তে নিজেদের মতো করে একটু সময় কাটাবে। ঘুরবে বলে আবদার করেছিল সোমাইয়া, তাই রাজু ওকে ঘুরতে নিয়ে এসেছে। রাস্তার হেডলাইটের আলোয় ফুটপাত ধরে হাঁটছে দুজনে। রাজুর হাতে সোমাইয়ার হাত মুঠো করে ধরা। দুজনে হেঁটেই চলেছে। শীতের সন্ধ্যায় শহরের পরিবেশটাই অন্যরকম। গ্রামে এক রূপ, শহরে আরেক রূপ। এভাবে প্রিয় মানুষের হাতে হাত রেখে হাঁটতে বেশ ভালো লাগছে সোমাইয়ার। মাথার উপর খোলা আকাশ, প্রকৃতির হিমশীতল হাওয়া আর ভালোবাসার মানুষটির হাতে হাত ধরে হাঁটা। আর কি চাই? সোমাইয়া আজকে রাজুর পছন্দের বিরিয়ানি রান্না করেছে। শ্বশুর বাড়িতে এটাই ওর প্রথম রান্না। যদিও বাড়িতে খুব বেশি লোক নেই, তবুও রান্না ঠিকঠাক হবে কিনা এটা নিয়ে একটু চিন্তাই আছে। যতই হোক, শ্বশুরবাড়ির লোকদের খাওয়াবে, একটু এদিক ওদিক যেন না হয়, তাই খুব মনোযোগ দিয়ে রান্না করছে সে। রান্না শেষে সবার জন্য নিজেই খাবার পরিবেশন করলো সোমাইয়া। ওর শ্বশুরবাড়ির সবাই রান্নার বেশ প্রশংসাই করলো। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলো সে। যাক,
রান্নাটা ঠিকঠাক মতোই করতে পেরেছে সে। সন্ধ্যাবেলা সুমাইয়ার ও ননদ তাহা দুজনে বসে বসে টিভি দেখছিল। এমন সময় কলিং বেল বেজে ওঠে। তাহা বলল, ভাবি, তুমি বসো, আমি দেখছি। তাহা গিয়ে দরজা খুলতেই নাবিলা আর মাওকে দেখে ভীষণ খুশি হয়ে বলল, তোরা এসেছিস, দারুণ মজা হবে আজকে, জমিয়ে আড্ডা দিতে পারবো। রাজুর মা রুম থেকে বেরোতে বেরোতে বলল, কে এসেছে রে তাহা? বলে ড্রয়িং রুমে এসে নাবিলা আর মাওকে দেখে তিনিও ভীষণ খুশি হন। এগিয়ে এসে বলেন, আরে তোমরা কেমন আছো? নাবিলার মা ওনাকে সালাম দিয়ে বলল, আলহামদুলিল্লাহ আন্টি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। আরে আন্টি, ব্যস্ত হবেন না, তোমরা গল্প করো, আমি তোমাদের জন্য নাস্তা নিয়ে আসছি বলে তিনি কিচেনে চলে গেলেন। সুমাইয়া, নাবিলা, মাওয়া তাহা ওরা সবাই মিলে একসাথে জমিয়ে আড্ডা দিতে লাগলো। আরও সে শুয়ে শুয়ে ফোন দেখছে। এমন সময় আননোন একটা নাম্বার থেকে মেসেজ আসে। এত রাতে মেসেজ? কৌতূহল নিয়ে মেসেজটা ওপেন করে সে। মেসেজটা একটু চিঠির মতো করে লেখা। কেমন আছো? শরীর মন ঠিক আছে তো? মন ভালো না থাকলেও ভালো রাখার চেষ্টা করবে, কেমন? কারো জন্য নিজের জীবনটা নষ্ট করার চিন্তা ভুলেও করবেন না, প্লিজ। যাকে ভালোবাসতে সে তোমার হয়নি, এটা ভেবে উল্টাপাল্টা কাজ করতে যাবে না একদম। তুমি লাইফে আরও ভালো কাউকে ডিজার্ভ করো। সে তোমাকে ভীষণ ভালোবাসবে, ভীষণ হ্যাপি রাখবে, দেখো। নিজের খেয়াল রেখো, যত্ন নিও। এটি তোমার চেনা জানার মধ্যে কেউ। মেসেজটা পড়ে একটু ভাবতেই বুঝতে পারলো এটা মাহমুদ ছাড়া কেউ হবে না। কারণ ওর ব্যাপারে এসব শুধু মাহমুদই জানে। আরও বেশ কয়েকবার মেসেজে চোখ বোলালো। শিওর হওয়ার জন্য নাম্বারে ডায়াল করলো সে। দু তিনবার রিং হতেই রিসিভ করলো মাহমুদ। আরও সে বলল, আপনি মাহমুদ তাই না? মাহমুদ হেসে ফেল। বুঝে ফেলেই তাহলে। হুম, না বোঝার কি আছে? আপনি ছাড়া আমার ব্যাপারে আর কে বা এত সব জানে? তবে এক মিনিট, আমার নাম্বার পেয়েছেন কোথায়? তোমার বেস্ট ফ্রেন্ড যে আমার কাজিন, সেটা কি ভুলে গেছো? মাওয়া দিয়েছে। হুম, মাওয়া থেকেই নিয়েছি। ও আচ্ছা, যেগুলো মেসেজে বলেছি সেগুলো মনে থাকবে তো? হুম, আচ্ছা, গুড নাইট। কাল এক্সাম আছে, দোয়া করো আমার জন্য। হুম, গুড নাইট, রাখছি। বলে কল কেটে দিল আরশি। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মানুষটা কি সুন্দর বোঝে তাকে, কি সুন্দর করে সবকিছু বোঝায়, সাপোর্ট দেয়। ছেলেটার সাথে কথা বললে মনটাও হালকা লাগে আরশির। ফোনটা পাশে রেখে কম্বল গায়ে জড়িয়ে শুয়ে পড়ল সে। গ্রামে ভীষণ ঠান্ডা। সন্ধ্যা নামতে না নামতেই চারিদিকে কুয়াশায় ঢেকে যায়। আর রাত বাড়তে বাড়তে ঠান্ডাও বাড়তে থাকে। কম্বল জড়িয়ে শুয়ে পড়তেই ঘুমের দেশে তলিয়ে যায় আরশি। বেশ কয়েক মাস পর আজ গ্রামে ফিরেছে মাহমুদ তন্ময় দুজনেই। মাহমুদ ঠিক করেছে গ্রামে ফিরেই এবার সে আরশিকে তার মনের কথা জানাবে। এতদিনের কথা বলতে বলতে এইটুকে বুঝতে পেরেছে যে মেয়েটা সেই ডিপ্রেশন থেকে কিছুটা হলেও মুভ অন করতে পেরেছে। সেবার ব্রিজের উপর থেকে যখন আরশিকে টেনে নামিয়ে এনেছিল, তখন তার সেই বিষণ্ণ কান্না ভেজা মুখশ্রীর দিকে তাকিয়ে কেমন একটা অদ্ভুত মায়া জন্মেছিল তার প্রতি। আর সেই মায়ার প্রেমে পড়ে যায় মাহমুদ। তার জীবনের এই হঠাৎ প্রেমের আগমনের কথাগুলোই বাসে বসে বসে ভাবছে মাহমুদ। কখনো এত তাড়াতাড়ি বাড়ি ফেরা হয় না তার। এবার আরশিকে দেখার জন্যই তাড়াতাড়ি ফিরছে সে। আরশির কথা ভেবে ভেবে মুচকি হাসছে মাহমুদ। তন্ময় বলল, ভাবির কথা ভাবছিস নিশ্চয়ই। আচ্ছা, রাজি হবে তো? এতদিনে কথা বলতে বলতে যা বুঝেছি, আরশিও আমার প্রতি কিছুর একটা ফিল তো করে। নয়তো মাওয়ার থেকে যা শুনলাম, ও কখনোই কোনো ছেলেদের সাথে কথাই বলে না। সেই জায়গায় আমার সাথে বেশ স্বাচ্ছন্দ্যেই কথা বলে। তাহলে তো তোর লাইন ক্লিয়ার ভাই। আমার লাইনটা কবে সিটিং হবে বল? মাহমুদ ভ্রুকুচকে তাকিয়ে বলল, তোর লাইন মানে? তুই আবার কাকে ভালোবাসিস? আগে বল। শোনার পর কোনো রিয়্যাক্ট করবি না? রিয়্যাক্ট করবো কেন? বল। না থাক। থাকবে কেন? এক্ষুনি বল। আবার কি গোলমাল পাকিয়েছিস তুই? আমি মাওকে ভালোবাসি, বলতে মাহমুদ বেশ সিরিয়াস ভঙ্গিতে রেগে তাকালো ওর দিকে। তন্ময়ের ফেস ততক্ষণে চুপসে গেছে। তন্ময়ের এমন চুপসে যাওয়া চেহারার দিকে তাকিয়ে হো হো করে হেসে ফেলল মাহমুদ। আবার এক্সপ্রেশন দেখে তোর এই অবস্থা, তো মা আর বাবাকে বলবি কি করে? ওনার মেয়েকে যে তুই ভালোবাসিস, উনি কিন্তু ভীষণ রাগী। প্লিজ, তুই একটু ম্যানেজ করে নিস ভাই। আচ্ছা, দেখা যাক। দেখা যাক না, বল। ম্যানেজ করবি? আচ্ছা ভাই, করব। বাড়ির সদর দরজার করাঘাতে ড্রয়িং রুমের লাইট জ্বালিয়ে দরজার কাছে আসেন মাহমুদের মা।
এত রাতে কে এলো আবার? ভেবে জিজ্ঞাসা করলো, কে? মাহমুদ বলল, মা, আমি। মাহমুদের গলার স্বরে উনি বেশ অবাক হন। দরজা খুলে চোখের সামনে সত্যি সত্যি মাহমুদকে দেখে বলেন, তুই এসেছিস এত তাড়াতাড়ি? আমাকে কি এখানে দাঁড় করিয়ে রাখবে? উনি দরজা থেকে সরে দাঁড়িয়ে বললেন, না, ভেতরে আয়। মাহমুদ বলল, অবাক হয়েছ? হবই তো। এমনিতেও তো হাজারবার বললেও বছরের আগে আসিসই না। কোনো কাজে এসেছিস নাকি? নিজের বাড়িতে আসতেও কি কারণ লাগে? কোনো দরকার ছাড়া তো আসিস না। এখন থেকে মনে হচ্ছে বাড়িতে আসতে হলে কৈফিয়ত দিতে হবে। হাত মুখ ধুয়ে জামা কাপড় পাল্টে আয়, খাবার বাড়ছি, খেয়ে এসেছি আমি। ভীষণ টায়ার্ড হয়ে আছি, রুমে গেলাম, বলে কাঁধের ব্যাগ নিয়ে নিজের রুমে চলে যায় মাহমুদ। উনিও ড্রয়িং রুমের লাইট নিভিয়ে নিজের রুমেই চলে গেলেন। সকালবেলা মাহমুদ তন্ময়দের বাড়িতে যায়। দুজনে ড্রয়িং রুমের সোফায় বসে আড্ডা দিতে ব্যস্ত। নিজের রুম থেকে বেরিয়ে কিচেনে যাওয়ার সময় ড্রয়িং রুমে মাহমুদ আর তন্ময়কে বসে থাকতে দেখে নিজের চোখে যেন বিশ্বাস করতে পারে না সুমাইয়া। ওদের কাছে এসে বলে, তোরা কখন এলি? তন্ময় বলল, কাল রাতে এসেছি আমরা। তুমি তোমার রুমে ছিলে বলে আমাকে দেখনি ভাবি। সুমাইয়া মাহমুদের পাশে বসে বলল, তা কি মনে করে এত তাড়াতাড়ি গ্রামে ফেরা দুজনের? তন্ময় বলল, সেটা তোমার ভাইকে জিজ্ঞেস করো ভাবি। সুমাইয়া মাহমুদকে বলল, কি ব্যাপার বলতো? গ্রামে কারো প্রেমে টেমে পড়লি নাকি? তন্ময় বলল, দ্যাটস এ গেটস ভাবি। একদম ঠিক ধরেছ। তোমার ভাই তার প্রিয়তমার থেকে আর দূরে থাকতে পারছে না। তাই তো কাল উড়ে উড়ে চলে এসেছে তাকে দেখতে। মাহমুদ রাগী দৃষ্টিতে তাকায় তন্ময়ের দিকে। তন্ময় বলল, এভাবে তাকাচ্ছিস কেন? যা সত্যি তো তাই বললাম। সুমাইয়া মাহমুদকে বলল, তা কে সে? তন্ময় এত কিছু বলে দেওয়াতে তন্ময়ের পিঠে কয়েকটা কিল ঘুষি বসে দেয় মাহমুদ। তন্ময় রুম থেকে দৌড়ে বেরিয়ে যেতে যেতে বলল, বলে দে ভাবিকে, কে সে? কে সে? হয়েছি, বলে হাসতে হাসতে বেরিয়ে যায় তন্ময়। সুমাইয়া বলল, তো বল, হয়েছি। মাহমুদ বলল, উফ, আপু, তুইও না। আহা, বল না নামটা। কি আছে এতে? আরশিকে ভালোবাসি আমি। কবে থেকে চলছে? ওকে এখনো বলিনি। কি? বলিসনি এখনো? না, তবে আজকে ওকে বলবো। আচ্ছা, ডাইনিংয়ে আয়, ব্রেকফাস্ট করে নিবি। ব্রেকফাস্ট শেষ তন্ময় মাহমুদ দুজনেই নিজেদের বাইক নিয়ে বেরিয়ে পড়ে। গন্তব্যে আরশিদের কলেজ। কলেজে ঢুকে মাঠের একপাশে বাইক নিয়ে দাঁড়ায় দুজনে। ক্লাস শেষে আরশি আর মাওয়া একসাথেই বের হলো। তন্ময় আর মাহমুদ হঠাৎ করে ওদের সামনে এসে দাঁড়ালো। দুজনেই বেশ অবাক হলো। মাওয়া অবাক হওয়ার কণ্ঠে বলল, তোমরা? মাহমুদ বলল, দেখতেই তো পাচ্ছিস আমরা, আবার জিজ্ঞেস করছিস কেন? না মানে, তোমরা তো এত তাড়াতাড়ি কখনোই আসো না। তন্ময় বলল, এবার এলাম। কোনো সমস্যা আছে? না, আমাদের সমস্যা থাকবে কেন? তোমাদের বাড়ি, তোমরা যখন খুশি আসতেই পারো। মাহমুদ বলল, কথা পরে বলিস তোরা, আগে চল। মাও বলল, কোথায়? চল, গেলেই দেখতে পাবি। তন্ময় আর মাহমুদের পিছন পিছন মাওয়া আর আরশিও গেল। ওরা দুজনে বাইকে উঠে বসলো। মাওয়া আর আরশি দ্বিধায় পড়ে গেল, কে কার বাইকে বসবে। মাহমুদ বলল, তোমাদেরকে বাইকে ওঠার বসার জন্য আলাদা করে ইনভাইটেশন কার্ড দিতে হবে। উঠে বসো দুজনে। মাও বলল, কোথায় বসবো? তুই তন্ময়ের সাথে যা। ওর সাথে? কেন? কোনো প্রবলেম? না, যাচ্ছি, বলে মাও গিয়ে তন্ময়ের সাথে বাইকে উঠে বসলো। মাহমুদ এবার আরশিকে বলল, কি হলো, ওঠো। আরশি গিয়ে বাইকে বসতেই মাহমুদ আর তন্ময় বাইক স্টার্ট দিল। মাওয়া তন্ময়কে বলল, কোথায় যাচ্ছি আমরা? জানি না, আপাতত মাহমুদ যেখানে যাচ্ছে সেখানে ওদের সাথেই যাচ্ছি। মাওয়া আর কথা বাড়ালো না। ঘন্টা দেরিকের পর ওরা প্রায় শহরের কাছাকাছি একটা ক্যাফেতে এসে পৌঁছালো। ক্যাফেতে ঢুকেই আরশি আর মাওয়া দুজনে বেশ অবাক হয়ে গেল। কারণ ক্যাফেতে ওরা ছাড়া আর কেউ নেই। পুরো ক্যাফেটা বেশ সুন্দর করে সাজানো। মাহমুদ তন্ময়কে আলাদা ডেকে নিয়ে বলল, আজকে মাওয়াকে প্রপোজ করে দিস। আমাদের সুন্দর একটা মোমেন্টস ক্রিয়েট করার জন্যই এত সব অ্যারেঞ্জ করেছি। ও যদি রিয়াক্ট করে? করবে না বলছিস? হুম। মাহমুদ আর তন্ময় দুজনেই হাতে গোলাপ নিয়ে এগিয়ে এসে আরশি আর মাওয়ার সামনে হাঁটু গেড়ে বসল। আরশি আর মাওয়া দুজনে বেশ অবাক হয়ে একে অপরের মুখ চাওয়াচাড়ি করলো। কি হতে যাচ্ছে কিছুটা হলেও দুজনে আন্দাজ করতে পারছে। মাহমুদ আর তন্ময় দুজনেই আরশি আর মাওয়ার দিকে ফুল এগিয়ে দিয়ে বলল, উইল ইউ ম্যারি মি? ওদের থেকে একসাথে এভাবে প্রপোজাল পেয়ে আরশি আর মাওয়া আরও এক ধাপ অবাক হলো। মাহমুদ আর তন্ময় দুজনেই ওদের উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে।
ইয়েস, আই উইল। মাওয়ার থেকে এই উত্তর তন্ময়ের প্রত্যাশায় ছিল না। ভেবেছিল মাও রিয়াক্ট করবে। তন্ময়ের ঠোঁটে হাসি ফুটে উঠল। উচ্ছ্বসিত হয়ে বলল, সত্যি তুমি রাজি? মাওয়া তন্ময়ের হাত থেকে গোলাপ নিয়ে বলল, হুম, সত্যি। আরশি এখনো চুপচাপ। কি বলবে বা কি বলা উচিত ভেবে পাচ্ছে না সে। সে তো একজনকে ভালোবাসে, অবশ্য তাকে পাওয়াটা এখন অসম্ভব। আরশি ভেবে চলেছে মাহমুদের প্রথম দিনের বলা কথাগুলো। বারংবার মাথায় সেই কথাগুলোই ঘুরপাক খাচ্ছে। মাহমুদ এখনো তার উত্তরের অপেক্ষায় সেভাবেই বসে আছে। মাওয়া আরশির পাশে এসে দাঁড়িয়ে বলল, আর কতক্ষণ ভাইয়াকে এভাবে বসিয়ে রাখবি? আমার কিছু ভালো লাগছে না, চল এখান থেকে। বলে মাওয়ার হাত ধরে টেনে ক্যাফের বাইরে চলে এলো। একটা রিক্সা ডেকে তাতে উঠে পড়ল। মাহমুদ আর তন্ময় দৌড়ে আসতে আসতে ওরা দুজন চলে গেল। তন্ময় বলল, এটা কি হলো? মাহমুদ কিছু না বলে বাইকে বসে বাইক স্টার্ট দিয়ে চলে গেল। তন্ময় দৌড়ে গিয়ে নিজের বাইক স্টার্ট দিতে দিতে বলল, আরে তোরা সবে আমাকে ফেলে যাচ্ছিস কোথায়? রিক্সা ছুটে চলেছে ওদের গ্রামের দিকে। উদাসীনভাবে রিক্সায় বসে আছে আরশি। মাও বলল, ওভাবে ওখান থেকে চলে এলি কেন? ভাইয়াকে কি তোর পছন্দ নয়? শেষ প্রশ্নে মাওয়ার দিকে তাকালো আরশি। ছোট্ট করে জবাব দিল, জানি না। আচ্ছা, তুই কি কাউকে ভালোবাসিস? না, আমার ভাইয়া কিন্তু খারাপ না। ওকে দেখে যা বুঝলাম তোকে ভীষণ ভালোবাসে। এত তাড়াতাড়ি কেনই বা ভাইয়া গ্রামে আসে না? তোর জন্যই এবার তাড়াতাড়ি এসেছে। কত সুন্দর করে আমাদের সারপ্রাইজ দিয়েছে, শুধুমাত্র তোকে ভালোবাসে বলে। তুই ভাইয়াকে অ্যাকসেপ্ট করতে পারিস? আরও সে বেশ কিছুক্ষণ মাওয়ার কথাগুলো নিয়ে ভাবল। বলল, বাড়ি গিয়ে ভেবেই জানাবো। আচ্ছা ঠিক আছে, সে না হয় তুই ভেবেই জানাস, কিন্তু উত্তরটা যেন হ্যাঁ হয়। দেখা যাক। বাড়ি এসে পৌঁছালো ওরা। মাওয়া যাওয়ার সময় বলল, টাটা, যাচ্ছি। গুড নিউজের অপেক্ষায় থাকবো। সারা রাত ধরে এই ব্যাপারটা নিয়ে ভাবলো আরশি। কিছুতে ওর ঘুম আসে না। অনেক চিন্তা ভাবনার পর ভাবলো, কাল দেখা করবে মাহমুদের সাথে। টেক্সট করলে মাহমুদের নাম্বারে। কাল ভোরবেলা নদীর পাড়ে আসবেন, কথা আছে। মেসেজ টোন বেজে উঠতেই মাহমুদ ফোন হাতিয়ে নিয়ে মেসেজ চেক করলো। মেসেজটা পড়ে ভাবতে লাগলো, কি বলবে আরশি? ও কি তাহলে রাজি? এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল মাহমুদ। ভোরবেলা নদীর সেই ব্রিজের ওপর দাঁড়িয়ে অপেক্ষা করছে মাহমুদ। চারিদিক কুয়াশার চাদরে আবৃত। হিম শীতল হাওয়া বয়ে যাচ্ছে। খানিক বাদে আরশি এলো। পাশাপাশি এসে দাঁড়ালো। মাহমুদের দৃষ্টি নদীর পানিতে নিবদ্ধ। সেদিকে তাকিয়ে বলল, কি বলবে বলো? এত তাড়া কিসের আপনার? নাকি রেগে আছেন আমার উপর? রেগে থাকবো কেন? তোমার উপর রাগ দেখানোর কোনো অধিকার কি আমার আছে? যদি বলি, আজ থেকে অধিকার আছে। মাহমুদ এবার ঘুরে দাঁড়ালো। আরও সেদিকে তাকিয়ে বলল, মজা করছো? মজা কেন করতে যাব? মাহমুদ আর কিছু বলল না। আরও সে কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ করেই বলে উঠল, আমি রাজি। মাহমুদ এবারেও কিছু বলল না। আরও সে মাহমুদকে নিজের দিকে ঘুরিয়ে বলল, কি বললাম শুনতে পেয়েছেন? মাহমুদ শুনেছে ঠিকই, কিন্তু মুখে বলল, ওহু, শুনতে পাইনি। আবার বলো। বলেছি যে আপনাকে বিয়ে করতে আমি রাজি। তাহলে কাল ওভাবে চলে এসেছিলে কেন? বাড়ি সে সবটা ভেবেই তবেই ডিসিশন নিয়েছি। বুঝলাম। হাঁটবেন? হুম, হাঁটা যায়। দুজনে পাশাপাশি ব্রিজের উপর দিয়ে হাঁটছে। এই ব্রিজে ওদের প্রথম দেখা। তখন দুজনের কাছে দুজনেই ছিল অচেনা, অজানা। আর আজ দুজনেই একে অপরের সাথে সারা জীবন থাকার সিদ্ধান্ত নিয়েছে। নাবিলার বিয়ে ঠিক হয়েছে পারিবারিকভাবেই। ছেলে শহরের হসপিটালে ডাক্তার, তাই তার ফ্যামিলি সহ তারা সেখানেই থাকে। আজকে নাবিলাকে দেখতে এসে ছেলের বেশ পছন্দ হয়েছে, তাই সামনের সপ্তাহে বিয়ে ডেট ফিক্সড করে গেছে। মাওয়া কলেজ শেষে তন্ময়ের সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাড়ি ফিরতে ফিরতে বিকেল হয়ে যায়। বাড়ি ফিরে নাবিলার বিয়ের খবর শুনেই দৌড়ে নাবিলার রুমে যায়। পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আপু, আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। তোর বিয়ে ঠিক হয়েছে? তা আমাদের হবু দুলাভাইয়ের নাম কি? তামিম। ঘুম থেকে উঠে মাওয়ার মাথাটা গরম হয়ে গেছে। ওকে নাকি এখন ছেলেপক্ষের সামনে শাড়ি পরে তৈরি হয়ে যেতে হবে। নাবিলা ওকে বারবার তাড়া দিচ্ছে। এক প্রকার বিরক্ত হয়ে শাড়ি পরে ড্রয়িং রুমে যায় সে। সামনে বসে থাকা ছেলে আর তার পরিবারের দিকে তাকাতেই 440 ভোল্টের শক খায় সে। তন্ময় আর ওর ফ্যামিলির সবাই এসেছে। তন্ময়ের ফ্যামিলির সবারও মাওকে পছন্দ হয়েছে। ওদের বিয়ের ডেটও নাবিলার বিয়ের দিনেই ফিক্সড হয়েছে।
এদিকে মাহমুদ ওর ফ্যামিলি নিয়ে আরশের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। আরশের বাবা প্রথমে এত তাড়াতাড়ি মেয়েকে বিয়ে দিতে রাজি না হলেও পরে রাজি হন। মাহমুদের ফ্যামিলির অনুরোধে ওদের বিয়েও একই দিনে ঠিক করা হয়। মূলত এটা মাহমুদেরই প্ল্যান। যখন শুনেছিল নাবিলার বিয়ে ঠিক হয়েছে, তখনই প্ল্যান করেছে ওদের ফ্যামিলিকে মানিয়ে তিনজনের বিয়েই একদিনই ঠিক করবে। সবার পরিবারের সম্মতিতেই ওদের গায়ে হলুদ, বিয়ে সমস্ত কিছুর আয়োজন গ্রামের একটি কমিউনিটি সেন্টারে একসাথে করা হয়েছে। আরশি, মাওয়া আর নাবিলা তিনজনেই একসাথে পার্লার থেকে সেজেছে। তিনজনকেই হলুদের সাজে খুব সুন্দর লাগছে। সুমাইয়া ওদেরকে দেখে বলল, বাহ, খুব মিষ্টি লাগছে তিনজনকেই, একদম হলুদ পরি। মাওয়া আর নাবিলা তো সুমাইয়ের কাজিন, তাই সুমাইয়ার সাথে বন্ডিং বেশ ভালোই ওদের। তবে আরশির সাথে খুব কমই কথা হয়েছে সুমাইয়ার, তাই আরশি একটু ইতস্ত বোধ করেছে। সুমাইয়া ওদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে। হঠাৎ রাজুর দিকে আরশির দৃষ্টি পড়তেই আরশি তৎক্ষণাৎ চোখ সরিয়ে নেয়। সুমাইয়া ওদেরকে নিয়ে গিয়ে স্টেজে বসায়। সবাই এসে একে একে ওদেরকে হলুদ ছোঁয়ায়। হলুদের পর মেহেদির অনুষ্ঠান শুরু হয়। দুজন মেহেদি আর্টিস্টকে মাহমুদ বলে দিয়েছিল চলে আসতে। ওই মেয়ে দুজনেই একে একে ওদের সবাইকে মেহেদি পরিয়ে দিল। বেশ নাচ গান, হৈহুল্লোড় মিলিয়েই ওদের হলুদ সন্ধ্যা শেষ হলো। আরশি, মাওয়া আর নাবিলা তিনজনেই খয়েরি রঙের ব্রাইডাল লেহেঙ্গায় সেজেছে। তিনজনকেই বেশ সুন্দর লাগছে। কিছুক্ষণ আগে ওদের বিয়ে পড়ানো হয়েছে আইনত এবং ইসলামী নিয়ম অনুযায়ী। আরশি অবশেষে মাহমুদের বউ হয়ে গেল। আরশি ভেবেছিল হয়তো কখনোই কাউকে আপন করে নিতে পারবে না, ভেবেছিল কখনো কাউকে ভালোবাসতে পারবে না। কিন্তু মাহমুদ তার জীবনে আসার পর তার সব চিন্তা বদলে গিয়েছে। অল্প কয়েকদিনেই মাহমুদ তার মনের অনেকটা জুড়েই জায়গা করে নিয়েছে। সে জানে মানুষটা খুব ভালোবাসে তাকে। বিয়ের পর সবাই একসাথে সেলফি আর ছবি তুলতে ব্যস্ত। সবাই আনন্দে মেতে উঠেছে। মাহমুদ আর আরশি একে অপরের দিকে তাকালো। দুজনের ঠোঁটের কোণেই হাসি রেখা ফুটে উঠেছে। তন্ময় ও মাওয়া নিজেদের মতো কাপল ফটোশ্যুট করতে ব্যস্ত। নাবিলা, তামিম, মাও, তন্ময়, মাহমুদ, আরশি, সুমাইয়া, রাজু সবাই একে অপরের পাশে দাঁড়িয়ে নিজেদের মতো আড্ডা আর ছবি তোলায় ব্যস্ত। তাহা এগিয়ে এসে ওদের সামনে মুখ ভার করে দাঁড়িয়ে বলল, সবারই কি সুন্দর একজন একজন পার্টনার হয়ে গেল, আর আমি এখনো সিঙ্গেলই রয়ে গেলাম। তাহার কথায় সবাই হেসে উঠল। সুমাইয়া এগিয়ে এসে বলল, খুব তাড়াতাড়ি তোমার জন্য পার্টনার খুঁজে দেব ননদিনী, তারপর আর সিঙ্গেল থাকতে হবে না। বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর সবাই বেরিয়ে যেতে শুরু করেছে। নাবিলাকে নিয়ে তামিমরাও এক্ষুনি বেরিয়ে পড়বে। শহরে যেতে যেতে অনেকটা সময়ের ব্যাপার, তাই নাবিলা আর মা দুজন দুজনকে জড়িয়ে ধরে কাছে, কেউ কাউকে ছাড়ছে না। মাহমুদ আর তামিম এসে ওদেরকে ছাড়িয়ে নিল। নাবিলা আর তামিমদের গাড়ি চলে যায়। তারপর মাওর বাবা মা তন্ময়ের হাতে মাওয়ার হাত তুলে দেয়। মাওকে নিয়ে তন্ময়রাও চলে যায়। মাহমুদ আরশিরাও একে একে বেরিয়ে পড়ে। সবার বিদায়ের পর কমিউনিটি সেন্টারের আঙিনা যেন এক অদ্ভুত নীরবতায় ছেয়ে গেল। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোটখাটো জিনিস গোছানোর দায়িত্বে ব্যস্ত কিছু লোক। অন্যদিকে মাহমুদ আরশি গাড়িতে চুপচাপ বসে আছে। গাড়ি চলতে শুরু করার পরও দুজনের মাঝে কোনো কথা হয়নি। গাড়ির জানালার বাইরে আরশিকে তাকিয়ে থাকতে দেখে মাহমুদ হঠাৎ বলল, কিসের এত চিন্তা করছো? আরশি একটু চমকে তাকালো মাহমুদের দিকে। তারপর নরম স্বরে বলল, চিন্তা না, হঠাৎ সবকিছু এত দ্রুত হয়ে গেল যে মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। মাহমুদ মৃদু হেসে বলল, স্বপ্ন না, এটা আমাদের নতুন জীবনের শুরু। ইনশাল্লাহ সব ঠিকঠাকই হবে। আরশি হাসল। দারুণ দেখালো সেই হাসি। তার মনের ভিতর এক ধরনের প্রশান্তি বয়ে গেল। মাহমুদ সত্যি একজন ভালো মানুষ। তার এই নতুন জীবনের যাত্রা যেন আনন্দ আর ভালোবাসায় পূর্ণ হয়। এই আশাতেই মনের ভিতর আশার আলো জ্বলে উঠল আরশির। নাবিলার তামিম শহরের ফ্ল্যাটে এসে পৌঁছালো। দিনভর নানা আয়োজনের পর দুজনেই বেশ ক্লান্ত, কিন্তু একসাথে এই নতুন যাত্রার উত্তেজনাও তাদের মনের গভীরে স্পষ্ট। রাতের খাবারের পর তামিম নিজের রুমের দরজা খুলে ভেতরে ঢুকে মৃদু হেসে বলল, এটা আমাদের ছোট্ট পৃথিবী, কেমন লাগছে? নাবিলা চারপাশে তাকিয়ে দেখল। ফ্ল্যাটের ঘরগুলো বেশ গোছানো। সাজানো বিছানার উপরে গোলাপের পাপড়ি ছড়িয়ে আছে। জানালার পর্দায় মৃদু বাতাসের স্পর্শ। ঘরে হালকা ল্যাভেন্ডারের সুগন্ধি। নাবিলা মুগ্ধ হয়ে বলল, খুব সুন্দর। তামিম ধীরে ধীরে তার কাছে এসে হাত ধরে বলল, ক্লান্ত তো, কিছুক্ষণ বিশ্রাম নাও। নাবিলা বলল, আমি ঠিক আছে।
তামিম একটু সামনে ঝুঁকে তার চোখের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আজকের রাত শুধু আমাদের। চলো, গল্প করি। তারা দুজন বিছানায় বসে কথা বলতে লাগলো। নিজেদের ছোট ছোট স্মৃতি, হাসির গল্প আর ভবিষ্যৎ নিয়ে নানা কথা। তামিম নাবিলার দিকে তাকিয়ে বলল, জানো, আমি তোমাকে প্রথম দেখার দিন থেকেই ভেবেছি তুমি ঠিক আমার জন্যই তৈরি। নাবিলা অবাক চোখে তাকিয়ে বলল, আপনি আমাকে আগে থেকেই চিনতেন? হুম। কি করে? ইটস সিক্রেট, বলা যাবে না। গল্প করতে করতে রাত গভীর হলো। তামিম মৃদু আলো নিভিয়ে বলল, এবার ঘুমো, অনেক রাত হয়ে গেছে। নাবিলা মাথায় এলিয়ে সম্মতি জানালো। দুজনেই জানতো এই রাতটা তাদের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা। একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়েই তার এক নতুন ভোরের অপেক্ষায় থাকলো। তন্ময়ের ঘরও সব কাজিনরা মিলে সাজালো। মাওয়াকে সোমাইয়া আর তাহা বসিয়ে রেখে গেছে। তন্ময় বাসর ঘরে প্রবেশ করলো। ঘরটি ফুল দিয়ে সজ্জিত। হালকা গোলাপি রঙের আলো যেন এক স্বপ্নময় পরিবেশ তৈরি করেছে। মাওয়া একটু লজ্জায় নিচের দিকে তাকিয়ে বসে আছে। তন্ময় ধীরে ধীরে তার কাছে এসে বসল। বলল, তোমার চোখে আজ যে লজ্জা দেখছি, যা হয়তো কখনো দেখিনি। মাওয়া লজ্জায় মৃদু হাসল। তন্ময় তার হাতে হাত রেখে বলল, আজ থেকে আমরা একে অপরের জীবন সঙ্গী। তুমি জানো তো আমি তোমাকে কত ভালোবাসি। মাওয়ার তার দিকে তাকিয়ে সম্মতিসূচক হাসি দিল। অন্যদিকে মাহমুদ আর আরুষি তাদের নতুন সাজানো ঘরে প্রবেশ করলো। ঘরে সাদা ফুলের সৌরভ, হালকা সুগন্ধি মোমবাতির আলো যেন পুরো পরিবেশটাকে স্বর্গীয় করে তুলেছে। আরুষি একটু অপ্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। মাহমুদ তার দিকে এগিয়ে এসে বলল, এই লাজুক চেহারা আমার আরেকবার দেখা উচিত ছিল বিয়ের আগে। আরুষি লজ্জা পেল খানিকটা। মৃদু হেসে বলল, সবকিছু এত দ্রুত হলো যে বুঝতেই পারলাম না। মাহমুদ তার হাতটি ধরে পাশে বসিয়ে বলল, জীবনে কোনো কিছু নিখুঁত হয় না, তবে আমরা একসাথে থাকলে সবকিছু নিখুঁত মনে হবে। আরুষি তার চোখে চোখ রাখল। সেই মুহূর্তে তার মনে হলো এই মানুষটি তার জন্য সঠিক। সে সত্যিই ভালোবাসে তাকে এবং সারা জীবন তাকে ঠিক আগলে রাখতে পারবে। বাসরাতের এই মুহূর্তগুলো যেন প্রত্যেক নব দম্পতির জীবনে এক নতুন প্রতিশ্রুতি এবং ভালোবাসার বন্ধন দিয়ে ভরে উঠল। দূরের গ্রামের পুকুর পাড়ের জোনাকির আলো আর আকাশের ভরা পূর্ণিমা যেন এই নতুন শুরুর সাক্ষী হয়ে রইল। সমাপ্ত।